আগামী 12ই মার্চ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। কিন্তু এই অধিবেশন কি কেবল একটি আনুষ্ঠানিকতা, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে ক্ষমতার এক নতুন মাস্টারমাইন্ড ছক? তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার পর এবার সবার নজর সংসদের তিনটি চাবিকাঠির দিকে: স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ। কার হাতে উঠতে যাচ্ছে সেই দণ্ড যার ইশারায় নিয়ন্ত্রিত হবে আগামীর রাষ্ট্রনীতি? আজ নিউজ বিডি লাইভে আমরা উন্মোচন করছি সেই নীল নকশা যা নির্ধারণ করবে আগামীর ক্ষমতা কার হাতে থাকবে। এই ইনভেস্টিগেশনটি এড়িয়ে যাওয়া আপনার জন্য অসম্ভব হতে পারে। গত 17ই ফেব্রুয়ারি এক অভূতপূর্ব মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের 41তম সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় 25 জন অভিজ্ঞ মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি 10 জন উপদেষ্টাকে নিয়ে সরকার যখন সামনের দিকে এগোচ্ছে, তখন রাজনীতির অন্দরমহলে একটি প্রশ্ন অত্যন্ত প্রবল হয়ে উঠেছে: কেন দলের অনেক হেভিওয়েট নেতা এই তালিকায় নেই? এটি কি কেবলই একটি মন্ত্রিসভা গঠন, নাকি এটি কোনো সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনার অংশ? বিশেষ করে প্রবীণ নেতাদের মন্ত্রিসভার বাইরে রাখা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এক ধরনের অদৃশ্য সমীকরণ কাজ করছে। সবার ধারণা, সংসদের অভিভাবকত্ব দেওয়ার জন্যই এই অভিজ্ঞ নেতাদের সরিয়ে রাখা হয়েছে। 12ই মার্চের অধিবেশনটি তাই কেবল স্পিকার নির্বাচনের নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য রক্ষার এক বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। সংসদ পরিচালনার এই মহান দায়িত্ব কার কাঁধে দেবেন তারেক রহমান? নির্ভরযোগ্য সূত্রগুলো তিনটি নাম নিয়ে এক তীব্র আলোচনার ইঙ্গিত দিচ্ছে। প্রথম এবং সবচেয়ে জোরালো নামটি হল ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদী 2 আসন থেকে 5 বার নির্বাচিত এই নেতার ভাবমূর্তি একদম ক্লিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একাধারে একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তার পিতা ডক্টর আব্দুল মোমেন খান জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ছিলেন। ডক্টর মঈন খানকে স্পিকার পদে বসানো মানে হল সংসদকে একটি বুদ্ধিবৃত্তিক এবং নিরপেক্ষ রূপ দান করা। তবে ঠিক তার পিছুই আলোচনায় আছেন এক তুখর আইনি বিশেষজ্ঞ, অ্যাডভোকেট জাইনুল আবেদিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বরিশাল 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। সংবিধানের জটিল মারপ্যাচে যার দক্ষতা প্রশ্নাতীত, তাকে স্পিকার হিসেবে পাওয়া মানে হল সংসদীয় বিতর্কে এক নতুন মাত্রা যোগ করা। তৃতীয় নাম হিসেবে উঠে আসছে প্রবীণ রাজনীতিক ডক্টর এম ওসমান ফারুকের নাম। বিশ্বব্যাংকের সাবেক এই উচ্চপদস্থ কর্মকর্তা একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বৈশ্বিক উন্নয়ন ব্যবস্থাপনায় তার যে অভিজ্ঞতা, তা সরকারকে আন্তর্জাতিক মহলে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এই 3 জনের মধ্যে কাকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হবে তা নিয়ে এখন নীতি নির্ধারকদের মধ্যে চলছে এক পর্দার আড়ালের ষড়যন্ত্র বা চুলচেরা বিশ্লেষণ। ডেপুটি স্পিকার পদের আলোচনা এখন টক অফ দ্য টাউন, কারণ এই দৌড়ে এমন সব নাম আছে যারা মন্ত্রী হওয়ার আলোচনায় তুঙ্গে ছিলেন। লক্ষ্মীপুর 4 আসনের এবিএম আশরাফুদ্দিন নিজান, ভোলা 1 আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী 1 আসনের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ করে ব্যারিস্টার পার্থ এবং খোকনের মতো জনপ্রিয় নেতাদের মন্ত্রিসভায় না দেখে তাদের সমর্থকরা কিছুটা বিমর্ষ। কিন্তু সংসদীয় গণতন্ত্রে ডেপুটি স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান কি এই জনপ্রিয় এবং দক্ষ বক্তাদের সংসদীয় বিতর্কের মূল ধারায় রাখতে চাইছেন? ব্যারিস্টার পার্থের মতো তীক্ষ্ণ বক্তাকে যদি ডেপুটি স্পিকার করা হয়, তবে সংসদের অধিবেশনগুলো যে এক অনন্য মাত্রায় পৌঁছাবে তা বলাই বাহুল্য। তবে শেষ পর্যন্ত তারেক রহমানের সেই মাস্টারমাইন্ড সিদ্ধান্তে কার নাম চূড়ান্ত হবে তা জানতে আমাদের 12ই মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। সংসদ অধিবেশনের শৃঙ্খলা রক্ষা এবং সরকারি দলের সদস্যদের নিয়ন্ত্রণে চিফ হুইপের ভূমিকা অনস্বীকার্য। এই পদের জন্য নোয়াখালীর 2 প্রবীণ নেতার নাম আলোচনার শীর্ষে। প্রথমজন হলেন 6 বারের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। নবম জাতীয় সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপ হিসেবে যে লড়াকু ভূমিকা পালন করেছিলেন, তার রাজনৈতিক মহলে এখনও প্রশংসিত। অন্যদিকে আছেন 5 বারের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। 2001 সালে বাণিজ্য উপদেষ্টার দায়িত্ব পালন করা এই নেতা এবারও মন্ত্রী হওয়ার আলোচনায় ছিলেন, কিন্তু মন্ত্রিসভায় জায়গা না হওয়ায় তার অনুসারীরা এখন তাকে চিফ হুইপ হিসেবে দেখতে চান। জয়নুল আবেদিন ফারুক বনাম বরকত উল্লাহ বুলু, এই 2 প্রভাবশালী নেতার লড়াই এখন নোয়াখালী থেকে সংসদ ভবন পর্যন্ত গড়িয়েছে। দর্শক, ক্ষমতার এই রহস্যময় দাবার চালের পরবর্তী ধাপে যাওয়ার আগে সত্যের সন্ধানে আমাদের এই যাত্রাকে সমর্থন করতে এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করে রাখুন।
কেন ডক্টর মঈন খান বা জয়নুল আবেদিনদের মন্ত্রিসভায় নেওয়া হলো না? এটি কি কোনো অভ্যন্তরীণ বিভাজন? উত্তরটা সম্ভবত না। তারেক রহমান চাচ্ছেন একটি তরুণ এবং গতিশীল মন্ত্রিসভা যা মাঠের কাজ দ্রুত সম্পন্ন করবে। অন্যদিকে তিনি অভিজ্ঞ এবং প্রবীণ নেতাদের দিয়ে সংসদকে একটি শক্তিশালী আইনি দুর্গে পরিণত করতে চাইছেন। স্পিকার পদে ডক্টর মঈন খানের মতো পণ্ডিত ব্যক্তিকে রাখা মানে হল আন্তর্জাতিক মহলে সংসদের মান উজ্জ্বল করা। আবার চিফ হুইপ পদে জয়নুল আবেদিন ফারুকের মতো কঠোর নেতাকে রাখা মানে হল সংসদের ভেতর যে কোনো বিশৃঙ্খলা দমনে এক লৌহ কঠিন দেয়াল তৈরি করা। এই ভারসাম্যই মূলত তারেক রহমানের আগামীর রাষ্ট্র পরিচালনার মূল শক্তি। এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এক সুগভীর নীল নকশা। স্বরাষ্ট্রমন্ত্রী শাহাবুদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যেও কিন্তু এই উত্তেজনার আঁচ পাওয়া গেছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তিনি স্পষ্ট করেছেন যে 12ই মার্চই হচ্ছে সেই দিন যেদিন দেশ তার নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাবে। স্পিকার পদটি কেবল অধিবেশন পরিচালনা নয়, এটি রাষ্ট্রের তৃতীয় শীর্ষ পদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকারের অবস্থান। এই পদে এমন একজনকে দরকার যিনি একই সাথে প্রশাসনিক দক্ষ এবং সাংবিধানিক জ্ঞানে সমৃদ্ধ। এই বহুমুখী সমীকরণের সমাধান এখন কেবল 12ই মার্চের অধিবেশনেই সম্ভব। বিএনপির সূত্রগুলো জানাচ্ছে দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে গুরুত্ব দেওয়া হলেও ডক্টর মঈন খান এখনও সরকারের বাইরে। পঞ্চমবারের মতো সংসদ সদস্য হওয়া এই নেতাকে স্পিকার পদে বসালে তা হবে প্রবীণদের প্রতি এক অনন্য সম্মান। মঈন খানের বাবা ডক্টর মোমেন খানও ছিলেন জিয়ার সরকারের মন্ত্রী, ফলে তার ধমনীতে বইছে রাজনীতির এক দীর্ঘ ঐতিহ্য। অন্যদিকে বরকতুল্লাহ বুলু বা আশরাফুদ্দিন নিজানদের মতো নেতাদের মন্ত্রিসভার বাইরে রাখা নিয়ে যে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল, এই সংসদীয় পদগুলোর মাধ্যমে তারেক রহমান সম্ভবত সেই ক্ষত মেরামতের চেষ্টা করছেন। সংসদের এই অভিভাবকত্ব কেবল সম্মান নয়, এটি রাষ্ট্র পরিচালনার এক গুরুদায়িত্ব। সংসদের চাবিকাঠি কি অভিজ্ঞতার প্রবীণ হাতে থাকবে নাকি নতুন নেতৃত্বের চমক অপেক্ষা করছে? এই রহস্য কি উন্মোচিত হবে 12ই মার্চ? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলেন। বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলার আসামিদের পক্ষে অন্যতম আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের স্বামী। এর আগে 2024 সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে 24 জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার 24টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচার কাজ চলছে ট্রাইব্যুনাল 1 ও 2-এ। রায় ঘোষণা হয়েছে 3টির। ঘোষিত রায়ে দণ্ডিত 26 জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের প্রধানেরাও রয়েছেন। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ 2টি মামলা। এরই মধ্যে আগামী 4 মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়।